আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, আলোচনার বিষয়টি হচ্ছে এইচএসসি 2025 শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রস্তুতিমূলক আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু তোমরা 2025 শিক্ষাবর্ষের, আমরা জানি 2025 শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা প্রস্তুতিমূলক আলোচনার শুরুতে এই সিলেবাস সম্পর্কে জেনে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে সৃজনশীল এবং একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের অংশ থাকবে হচ্ছে দুটি, একটি হচ্ছে ক বিভাগ এবং সেই ক বিভাগে দুটি প্রশ্ন থাকবে, আমাদের দিতে হবে দুইটি, নম্বর হচ্ছে 20। খ বিভাগে প্রশ্ন থাকবে 9টি, দিতে হবে 5টি, নম্বর হচ্ছে 50। এই হচ্ছে 70 সৃজনশীলের অংশ। এবং দ্বিতীয় যে অংশ রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 30টি নৈর্ব্যক্তিক থাকবে, 30টি দিতে হবে, নম্বর হচ্ছে 30। এই হচ্ছে মোট 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 100 নম্বরের মধ্যে পরীক্ষা, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আমাদের বইয়ে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যেও কিছু সংক্ষিপ্ততা রয়েছে। এর মধ্যে যেমন পঞ্চম অধ্যায় আমাদের রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক বিভাগে যে আমাদের দুটি প্রশ্ন থাকবে, দুটি দিতে হবে, এই দুটি প্রশ্ন আসবে হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা এই পঞ্চম অধ্যায় থেকে দুটি প্রশ্ন দিব, সেই দুটি প্রশ্নের ধারাবাহিকতা হচ্ছে, আমরা জানি যে আর্থিক বিবরণীর এই অধ্যায় থেকে যে বিষয়গুলো শিখতে হবে সেগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে বিশদায় বিবরণী, 2 নাম্বারের যে অংশ রয়েছে সেটি হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, এবং 3 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। যেহেতু পঞ্চম অধ্যায় থেকে আমাদের দুটি প্রশ্ন থাকবে, দুটি দিতে হবে, এই দুটি প্রশ্নের জন্য তোমাকে যে বিষয় সম্পর্কে শিখতে হবে সেটি হচ্ছে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। পরবর্তীতে যে খ বিভাগের প্রশ্ন হবে সেখানে 9টি প্রশ্ন থাকবে, দিতে হবে 5টি। এই 9টি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এই 5টি অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে 9টি, আমাদেরকে দিতে হবে 5টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি সারা বছর ধরে এই 5টি অধ্যায় সম্পূর্ণ মুখস্থ করতে নাও পারো, যদি এখান থেকে তুমি 3টি অধ্যায়ও ভালোভাবে শিখতে পারো, তাহলে তুমি 5টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। কেন? যেহেতু এখানে 5টি অধ্যায় রয়েছে, আমাদের প্রশ্ন আসবে 9টি, অর্থাৎ বোঝা যাচ্ছে প্রায় প্রতিটি অধ্যায় থেকে 2টি অঙ্ক থাকবে। আমরা যদি এখান থেকে ভালো করে 3টি অধ্যায়ও শিখতে পারি, তাহলে আমরা 5টি দিতে সক্ষম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অংশীদারি ব্যবসায়ের হিসাব, এই অধ্যায়টি যদি তোমার কাছে অনেক কঠিন মনে হয়, তাহলে আমি সাজেস্ট করব তুমি চতুর্থ অধ্যায় নিতে পারো। কারণ চতুর্থ অধ্যায়ে যে বিষয়টি রয়েছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখান থেকে যে অঙ্কগুলো আসে সেটি হচ্ছে শেয়ার সম্পর্কে জাবেদা এবং ব্যাংক হিসাব নামে একটি খতিয়ান এবং আর্থিক অবস্থার বিবরণী। এই 3টি বিষয় যদি তুমি শিখতে পারো, তাহলে অবশ্যই চতুর্থ অধ্যায় থেকে তোমার অবশ্যই কমন পড়বে এবং সেখান থেকে তুমি 2টি অঙ্ক দিতে পারবে।
ষষ্ঠ অধ্যায়ে রয়েছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখানে যদি আমরা 12 থেকে 13টা সূত্র মুখস্থ করি তাহলে আর্থিক বিবরণীর অংশ থেকেও 2টি অঙ্ক আমরা দিতে পারবো। তারপর রয়েছে সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। এই উৎপাদন ব্যয় হিসাবকে 2টি অংশে ভাগ করা যায়। একটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী এবং অন্যটি হচ্ছে মজুরি ও বেতন বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সপ্তম অধ্যায়ের অংশ হচ্ছে 2টি, এখান থেকেও অঙ্ক থাকবে 2টি। একটি উৎপাদন ব্যয় বিবরণী সম্বন্ধীয় এবং একটি হচ্ছে মজুরি ও বেতন বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যয় বিবরণীর জন্য অনেক বড় সূত্র মুখস্থ করতে হয়, কিন্তু তুমি যদি মজুরি ও বেতন বিবরণী সম্পর্কে কয়েকটি অঙ্ক দেখে যাও তাহলে তুমি বেতন ও মজুরি সম্পর্কিত যে অঙ্ক সেটি দিতে সক্ষম হবে। আমরা যদি এই 3টি অধ্যায় যদি ভালো করে শিখে ফেলি তাহলে আমরা 5টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তাছাড়াও অষ্টম অধ্যায়ে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি 2টি পদ্ধতির অঙ্ক তুমি শিখতে পারো তাহলেও তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে। একটি হচ্ছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান এবং অন্যটি হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান। এই 2টি পদ্ধতিতে তুমি যদি মাল খতিয়ান শিখতে পারো তাহলে অষ্টম অধ্যায় থেকেও তুমি অঙ্ক দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরেও আমি তোমাকে বলছি, যেহেতু এখানে 5টি অধ্যায় রয়েছে, যে 3টি অধ্যায় তুমি ভালো পারো সেই 3টি অধ্যায়ও যদি ভালো করে তুমি এই কয়েকদিন রিভিশন দাও তাহলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি A+ পাবে, এটি নিশ্চিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং নৈর্ব্যক্তিকের জন্য তোমাকে অবশ্যই এই 6টি অধ্যায় শিখতে হবে, কেননা প্রত্যেকটি অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক আসবে। 30টি নৈর্ব্যক্তিক থাকবে, 30টি দিতে হবে। এর জন্য এখানে কোনো অধ্যায় বাদ দেওয়ার সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রস্তুতিমূলক আলোচনা সেটি তুমি ভালো করে বুঝতে পেরেছ এবং পরবর্তীতে আমরা দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই অধ্যায়গুলোর জন্য একটি সুন্দর সংক্ষিপ্ত পদ্ধতিতে আলোচনা করব, যাতে তুমি ভালো করে সেই অঙ্কগুলো বুঝতে পারো এবং পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারো। আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কোনো একটি অধ্যায় নিয়ে। ধন্যবাদ।